প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। দর্শক, দেশের ছাত্র সমাজ এবং সর্বস্তরের জনগণের বিপুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক তালিকায় দেখা যাচ্ছে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছেন ১,৫৮১ জন। গত ১৫.৫ বছরের স্বৈরতান্ত্রিক শাসন আমলে ধ্বংস হয়ে গেছে দেশের নির্বাচন ব্যবস্থা। চরম দলীয়করণ করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান। উন্নয়নের নামে সীমাহীন দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে দেশ। ভেঙে ফেলা হয়েছে দেশের অর্থব্যবস্থা। এমন বাস্তবতায় রাষ্ট্র মেরামতের লক্ষ্য সামনে রেখে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সংস্কারের কাজও শুরু করেছে এই সরকার, কিন্তু দেশ চালাবে রাজনৈতিক দল। সুতরাং রাষ্ট্র মেরামত এবং এর ধারাবাহিকতার প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলি অন্যতম প্রধান স্টেক হোল্ডার। তাদের রাষ্ট্রচিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র মেরামত সংস্কার নিয়ে কী ভাবছে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি? নির্বাচন, জনপ্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে কী রোডম্যাপ রয়েছে দলটির? এই বিষয়গুলো জানতে আজ আমাদের মুখোমুখি হয়েছি বিএনপির যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী এনির। স্টুডিওতে আপনাকে স্বাগত। দর্শক, অনুষ্ঠানে প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মূল আলোচনা। প্রথমেই শুরু করতে চাই শহীদুদ্দিন চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে জুলাই আগস্ট বিপ্লব নিয়ে আপনাদের বিএনপি কি মূল্যায়ন আছে? বিশেষ করে ছাত্র জনতার এই আন্দোলনকে, গণঅভ্যুত্থানকে আপনারা কীভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ। আর টিভির দর্শক শ্রোতা যারা রয়েছেন, দেখুন, বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। গত 15-16 বছরে আমরা মাঠে ছিলাম, আন্দোলনে ছিলাম, এবং এই আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা বারবার টার্গেট পয়েন্টের চেষ্টা করেছি এবং অনেক সময় আমরা অনেকভাবে বাধাপ্রাপ্ত হয়েছি, বাধাগ্রস্ত হয়েছি। আমরা অনেকেই অনেকভাবে নির্যাতনের শিকার হয়েছি। আমাদের পাশ থেকে অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, গুমের শিকার হয়েছেন, এবং জেল তো বারবার খেটেছেন। প্রায় 1.5 লক্ষ মামলা, 60,000 সাধারণ নেতাকর্মী, এবং একটা পর্যায়ে আপনি দেখুন, বিশেষ করে এই যে 10ই ডিসেম্বর, পরবর্তীতে 28শে অক্টোবর, খুব কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে আমরা যখন ব্যাপক গণ আন্দোলন গড়ে তুললাম, সেই মুহূর্তে এত নির্যাতনের পরও সাধারণ মানুষ কিন্তু খুব একটা রাজপথ থেকে চলে যায় নাই, এবং শেষ মুহূর্তে তারা আমাদের প্রচুর নেতাকর্মীকে, সাধারণ মানুষকে গ্রেপ্তার করে। এবং এই আওয়ামী লীগ জাতির শত্রু হিসাবে তাদের অবস্থান ছিল। তারা গণদুশমনে পরিণত হয়েছে, এবং জুলাই আগস্ট সর্বশেষ এদেশের ছাত্র জনতার যে আন্দোলন গড়ে ওঠে, এর পিছনে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন বলতে যেটা বোঝায়, সেটা হলো সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের কোটা বিরোধী এবং আন্দোলন যেটি ছিল। একটা পর্যায়ে আন্দোলনকে যখন এই ফ্যাসিবাদী শাসক তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে রাজাকারের আন্দোলনে পরিণত করার চেষ্টা করেছে, নানা রকম ব্র্যান্ডিং করার চেষ্টা করেছে, তখনই ছাত্ররা আরও গর্জে ওঠে। আমরা সে আন্দোলনকে সমর্থন দিয়েছি। বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সমর্থন দিয়েছে। আমাদের উপর, ছাত্রদের উপর, জনতার উপর, দেশবাসীর উপর তাদের নির্যাতনের মাত্রাও বেড়ে যায়।
এবং ছাত্র জনতার এই আন্দোলন আরও কঠিন আকার ধারণ করে। ইভেন দেখেন, ছাত্ররা যখন রাজপথে আন্দোলন করছিল, সেই আন্দোলনে অভিভাবকরা পর্যন্ত নেমে পড়ে এবং বিশেষ করে এই জেনারেশন, তারা যখন ছাত্র জনতার আন্দোলনকে একটা কঠিন পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়, তাদেরকে, আমাদেরকে, দেশবাসীকে যেভাবে গ্রেপ্তার করেছে এবং নির্যাতনের মাত্রা এত ব্যাপক ছিল, শেষ পর্যন্ত এটা এক দফার আন্দোলনে পরিণত হয়। এবং সে এক দফার আন্দোলনে এখন পর্যন্ত আমরা যেটা হিসাব করেছি যে প্রায় 1500-র উপর ছাত্র জনতাকে তারা নিহত হয়েছেন, হত্যা করেছে। সব কিছু মিলে ছাত্রদের এই আন্দোলন ছিল একটা কঠিন আন্দোলন। বরাবরই এই দেশের স্বাধীনতা অথবা তার পরবর্তীতে যে সকল আন্দোলনগুলো হয়েছে, আমরা সরাসরি 90-এর আন্দোলন করেছি, ছাত্ররা এই সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবং এ দেশে আবারও প্রমাণিত হয়েছে যে ছাত্রদের আন্দোলনের মুখেই তারা দেশ রক্ষার যে আন্দোলন করেছে, দেশের জন্য যে আন্দোলন করেছে, এটা ইতিহাস এবং ঐতিহাসিক। সুতরাং এই জাতি ছাত্রদের এই আন্দোলনকে স্যালিউট করে। স্বাভাবিকভাবেই আমাদেরকে বলতে হচ্ছে যে আন্দোলনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে ছাত্ররা একটা ব্যাপক অবদান ছিল এবং ছাত্র জনতার সে আন্দোলন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে। এবং আজকে এই দেশে যারা বিগত সময়ে ফ্যাসিবাদী শাসকের অবস্থায় ছিল, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে এখনও দেশে এবং দেশের বাহিরে বসে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের এখন যে সবচেয়ে বড় দায়িত্ব, সেই দায়িত্বটুকু হলো এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে জাতির যে স্বপ্ন, দেশবাসীর যে চাওয়া পাওয়া, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে। আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি বললেন যে অর্থাৎ গত 15.5 বছরে প্রায় 40 লক্ষ মামলা হয়েছিল বিএনপির বিরুদ্ধে, অসংখ্য নেতাকর্মী জেল বরণ করেছে, গুম হয়েছে, হত্যা হয়েছে, এটা সকলেই জানে। কিন্তু যখন 5ই আগস্ট স্বৈরতান্ত্রিক সরকারের যখন পতন হয়, শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায়, তখন আমরা জানি যে আপনি তখন জেলে ছিলেন। সেই পরিস্থিতিটা, অভিজ্ঞতাটা যেটি বর্ণনা করেন। এটা দেখুন, শুধু আমি একাই জেলে ছিলাম না, বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মী জেলে ছিল, সাধারণ মানুষও জেলে ছিল। আমি 25 তারিখে গ্রেপ্তার হই। ডিবি অফিসে গিয়ে দেখি তখন এই বৈষম্য বিরোধী ছাত্ররাও ছিল সেখানে। আমাদের দলের অনেক সাধারণ নেতাকর্মী ছিল। তাদের উপর ডিবি অফিসে যেভাবে স্টিম রোলার চালানো হয়েছিল, এই ডিআইজি হারুন তার নেতৃত্বে, আমি প্রথম দিন গিয়ে দেখি যে আমাদের অনেক নেতা এবং কর্মীকে চোখ বেঁধে নির্যাতনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তারা সেখান থেকে আসার পর রুমের মধ্যে তাদের যে করুণ অবস্থা, এক পর্যায়ে আমরা অনেক নেতৃবৃন্দ, নেতাকর্মী আমরা সেখানে প্রটেস্ট করার চেষ্টা করি। একদিকে প্রটেস্ট করি, আরেকদিকে আমাদের উপর নির্যাতনের মাত্রাও বেড়েছে। সেখান থেকে আমরা অনেকেই রিমান্ডে ছিলাম, কেউ 5 দিন, কেউ 7 দিন, কেউ 10 দিন। এবং যারা এই দেশে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, তারাও নির্যাতিত ছিল আমাদের চোখের সামনেই সব কিছু। আমরা সেখান থেকে কোর্টের নির্দেশে যখন জেলখানা যাই, সেটিও ছিল আরও করুণ। আমাদেরকে খুব ভালো আচরণ কোনোভাবেই তো করেই নাই, বরং আমাদেরকে নানাভাবে নির্যাতন করা হয়েছে, মানসিকভাবে, দৈহিকভাবে তো নির্যাতন করেছেই। সব কিছু মিলে জেলখানার যে পরিবেশ ছিল, সেটা ছিল খুবই উল্লেখযোগ্য। 5 তারিখে যখন আমরা শুনলাম জেলখানায় যে উনি হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছেন, তখন এই জেলখানার ভিতরে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ আসামি, কয়েদি সবাই মাঠে নেমে পড়ে এবং যারা রাজবন্দী ছিল তারাও সবাই একসঙ্গে। আমরা বেশি লক্ষ্য করেছি যে জেলখানার যারা দায়িত্বে ছিলেন,
তারা তৎক্ষণাৎ আমাদের কাছে অনেকগুলো টেলিফোন নিয়ে আসেন। আমরা টেলিফোনে দেশবাসীর বলতে আমাদের নেতৃবৃন্দ সহকারে আমরা কথা বলি, ডিভিশনে বসে পরিবারের সঙ্গে কথা বলি, নিজের নির্বাচনী এলাকায় কথা বলি। আমরা টেলিভিশনে, রেডিওতে শুনি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি একটা ভিডিও বার্তা দিয়েছেন সবাইকে ধৈর্য ধারণ করার জন্য। সুতরাং সেই আঙ্গিকে আমরা সবার সঙ্গে কথা বলে ধৈর্য ধারণ করার জন্য সবাইকে অনুরোধ করি। সবচেয়ে বেশি কষ্টকর ছিল 6 তারিখ ভোরবেলায় প্রত্যেকটা সেল থেকে সাধারণ যে কয়েদি, সাধারণ যে হাজতি, তারা বের হয়ে আসে এবং তাদের একটাই আওয়াজ ছিল যে আমরা জেলখানা থেকে সবাই একসঙ্গে বের হয়ে যাব। সেখানে একটা খারাপ পরিস্থিতি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আমরা সেখানে সমাবেশ করে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। একটা পর্যায়ে আর্মি সেখানে যায় এবং আর্মির হস্তক্ষেপে পরিস্থিতি কন্ট্রোলে আসে। পরবর্তীতে বিকাল প্রায় 3টা, 4টা, 5টায় আমরা অনেকেই বের হই। তবে জেলখানায় আমাদের উপর শুধু এই 28শে অক্টোবরের পরেই যে নির্যাতন হয়েছে তা নয়, তার আগে 10ই ডিসেম্বর, 7ই ডিসেম্বর এবং যতবারই জেলে গিয়েছি আমরা নির্যাতনের মাত্রা দেখেছি। মানসিকভাবে, দৈহিকভাবে আমাদের উপর থানায় হামলা করেছে, থানায় গায়ে হাত দিয়েছে। আমরা অনেক সময় কোর্টে বলার চেষ্টা করেছি। এগুলা মামলা, মোকদ্দমা, গুম, খুন এর পাশাপাশি জেলখানার যে নির্যাতন, অমানবিক আচরণ তার শেষ ছিল না। অর্থাৎ ভয়াবহ নির্যাতন। আপনার ধন্যবাদ আপনাকে। শহীদুদ্দিন চৌধুরী, আপনি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর অর্থাৎ একটি নির্বাচনী রোডম্যাপ দেওয়ার কথা তারা বলছে এবং এর আগে 6টি বিষয় তারা সংস্কার করার কথা বলেছে। অর্থাৎ নির্বাচনী ব্যবস্থা, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, প্রশাসন, বিচার বিভাগ, এইভাবে 6টি অর্থাৎ সংবিধান সংস্কার সহ 6টি বিষয়ের কথা বলেছে। এই বিষয়ে আপনাদের কি দৃষ্টিভঙ্গি বা মূল্যায়নটা কি বিএনপির? দেখুন, এটা আমরা যখন জানতে পারলাম বা দেখলাম দৃশ্যমান যে 6টা কাজের উপর, 6টা বিষয়ের উপর ওনারা সংস্কার করবেন, এই সংস্কার নিয়ে ওনাদের সম্পূর্ণ বক্তব্য আমরা শুনেছি এবং সর্বশেষ জাতিসংঘে সেখানে যে ভাষণ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দিয়েছেন, তার বক্তব্যের মধ্যে আমরা যেটা দেখলাম, পেলাম, সংস্কারের পাশাপাশি ভোটার তালিকা করে খুব দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন এবং এই সংস্কারের কাজটুকু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করবেন। এই বাক্যও আমরা দেখেছি, এই উচ্চারণও দেখেছি। আমরা সাধুবাদ জানাই। তবে আমরা আগে থেকেই বলেছি যে একটা দ্রুত সময়ের মধ্যে এবং একটা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে হোক, সব কিছু মূল্যায়নে এনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ওনারা তৈরি করবেন, যে পরিবেশের মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং এটা খুবই জরুরি। দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এই সরকারকে এবং আমরা আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সরাসরি পরামর্শ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আমাদের প্রতি নির্দেশনা এবং আমাদের সকল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের প্রতি ওনার যে আহ্বান, ওনার যে উদ্বেগ, এটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন ওনার বক্তব্যের মধ্য দিয়ে। দেশবাসী ইতিমধ্যে ওনার বক্তব্যকে, ওনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস এবং সে আলোকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। কোনো কারণেই যেন এই সরকার ফেল না করে, এই সরকারকে সহযোগিতা করা, সহযোগিতার মধ্য দিয়ে চেয়ারম্যানও বলেছেন তার বক্তৃতায়, ভাষণে বলেছেন যে। আচ্ছা, আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলেন যে 3 মাস, 90 দিনের ভিতরে সংস্কার প্রস্তাবনা দিবেন 6টি কমিটি, কিন্তু আজকে যে ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে প্রেস সেক্রেটারি বলেছেন যে এই সংস্কার কার্যক্রম শুরু করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে এবং সেই ক্ষেত্রে কি সময়টা আরও পিছিয়ে যাবে কিনা, অর্থাৎ প্রজ্ঞাপনও কিন্তু জারি হয়নি, যেটা আজকে সর্বশেষ যে বিষয়টা আমরা জানতে পেরেছি যে আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে, তারপরে সংস্কার নিয়ে তারা কাজ করবে। তাহলে এই প্রশ্নে আপনাদের কি ভাবনা? কিছু মিশ্র আলোচনা চলে আসছে। জি,
একদিকে চিফ অ্যাডভাইজার উনি ওনার অবস্থান থেকে কথা বলেছেন এবং ওনার প্রেস সচিব কথা বলেছেন আজকে, এবং ওনাদের কয়েকজন অ্যাডভাইজারও হয়তো বা কথা বলেছেন। সব কিছু মিলে আমরা এতটুকু অনুধাবন করতে পারি যে ওনারাও চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে একটা সংস্কার করে সেখানে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন। আমারও দৃঢ় বিশ্বাস যে আলোচনার পরিপ্রেক্ষিতে একটা যৌক্তিক সময় বের হয়ে আসবে, যে সময়টি আমাদের জন্য খুবই প্রয়োজন, জাতির জন্য প্রয়োজন। জাতি খুব প্রত্যাশা নিয়েই তাকিয়ে আছে সরকারের প্রতি যে জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন। কারণ আজকে এই দেশের বিরুদ্ধে অনেকগুলো ষড়যন্ত্র একের পর ধাপে ধাপে আসছে, যেটা আপনি দেখেন সুপ্রিম কোর্টে সর্বপ্রথম সেখানে একটা ষড়যন্ত্র করার মতো সেখানে বাস্তবিক আমরা যেটাকে বলা হচ্ছে আমরা সেটাও দেখেছি। তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আনসারকে নিয়ে যে একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল। তারপরে আপনি যদি দেখেন পাহাড়ি বাঙালি, সেখানে একটা ক্রাইসিস আমরা প্রত্যক্ষ করছি। বাইতুল মুকাররম মসজিদে সেখানে একজন খতিব কিভাবে দলবল নিয়ে সেখানে আসলো। আমরা গোপালগঞ্জে দেখছি যে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে আর্মির উপর কিভাবে আক্রমণ হয়েছে। সুতরাং অনেক কিছু, এবং গার্মেন্টস শিল্প যেটা আমাদের অর্থনীতি সবচেয়ে বেশি ডিপেন্ড করে দেশের, সেই গার্মেন্টস শিল্পকে অস্থির করার জন্য আজকে কী ধরনের ষড়যন্ত্র দেশে এবং দেশের বাহিরে বসে, কারণ তারা তো প্রচুর লুটপাট করেছে, প্রচুর টাকা পাচার করেছে। আজকে দেশের বাহিরে বসে যেভাবে কথাবার্তা বলছে, হুঙ্কারও দিচ্ছে, তো সব কিছু মিলে আমরা মনে করি সংখ্যালঘুর সেই কথাটাও আসছে, সামনে পূজা আছে। আমরা যদিও খুব সতর্ক, মানে সেটিকে তো সামনে আনবার চেষ্টা করেছিল বেশ কিছুদিন ধরে, অনেক চেষ্টা করেছিল। এবং আপনি দেখবেন অনেক মিডিয়াতেও আমরা দেখেছি, পত্রপত্রিকাও আসছে, এবং বিবিসি নিউজও আমরা দেখেছি অনেকগুলো ফেক নিউজ যেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই। সংখ্যালঘুদের উপর কোথায় কখন কিভাবে হামলা হয়েছে এগুলোর সঙ্গে বাস্তবে কোনো মিল নাই। সব কিছু মিলে এই সকল ষড়যন্ত্র আজকে আমরা দেখছি। এই জন্য একটা জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সেটাকে মোকাবেলা করার জন্য যে একটা অভিজ্ঞতা নিয়ে একটা দল কাজ করবে বা একটা জনগণের সরকার কাজ করবে, সেই দিকে আমার মনে হয় বিশেষ নজর চলে আসবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবারই বলেছেন যে যত সংস্কারই হোক না কেন, শেষ পর্যন্ত নির্বাচিত সরকার তার জাতীয় সংসদে বিষয়গুলো গ্র্যাটিফাই করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে এই যে বিস্তর সময় যদি চলে যায়, অর্থাৎ যৌক্তিক সময় বলা হয়েছে, আজকে বলা হয়েছে যৌক্তিক সময়, তাহলে আবার এর ভিতরে সেনাপ্রধান বলেছিলেন 18 মাসের ভেতরে অর্থাৎ সংস্কার। এই যৌক্তিক সময়টাকে কতদিন আপনার মনে করেন? এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে। ইতিমধ্যে কয়েকটা রাজনৈতিক দলের সঙ্গে তো ওনারা কথা বলেছেন এবং সামনেও কথা বলবেন। তা আমার মনে হয় রাজনৈতিক দলের ওই টেবিলে আসলে, যেহেতু ওনাদের পক্ষ থেকে প্রস্তাব হয়েছে যে অক্টোবরের 1 তারিখ থেকে, যদিও এখনও প্রজ্ঞাপন জারি হয় নাই, আশা করছি যে হয়তো বা প্রজ্ঞাপন জারি হওয়ার উচিত ছিল, হয়তো আজকেই হয়তো বা হবে বা কালকেই হবে, 2-1 দিনের মধ্যে হওয়া উচিত। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যদি 3 মাস ওনারা যেই সময়টা বেঁধে দিয়েছেন, এটা 4 মাস হতে পারে, 6 মাস হতে পারে, হোক না, অসুবিধা নাই। কিন্তু আলোচনাটা এখানে যে দ্রুততম সময়ের মধ্যে যদি এই আলোচনাটাকে শেষ করে একটা সংস্কার কার্যক্রম করা, পাশাপাশি একই সময়ে, কারণ সরকারের তো অনেকগুলো উইংস আছে, যে নির্বাচন কমিশন গঠন করার ব্যাপার আছে, নির্বাচন যারা দায়িত্বে থাকবেন তারা কিভাবে সেই কাজগুলো করবেন সেটার একটা সমন্বয়, তারপরে সংবিধানের কিছু কথা, সংস্কারের কথা ওনারা বলেছেন, সেটা হতে পারে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে। সুতরাং বেশি সময় নেওয়া উচিত হবে না। আচ্ছা, আরেকটি প্রশ্ন করি, আপনারা কতদিন মনে করেন? একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে কতদিনের ভিতরে নির্বাচন হবে আপনি মনে করেন? আরেকটি প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলবার চেষ্টা করেছেন যে অনেক কিছু রাজনৈতিক দল বলেন যে সংস্কারের পর অর্থাৎ ভিন্ন মত আছে এবং সংবিধান পুনরুদ্ধারের একটা কিন্তু অর্থাৎ কথা প্রচলিত আছে, অনেকে বলবার চেষ্টা করেছে। আপনারা কি মনে করেন? যদিও মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে তারাই সংসদে এইগুলোকে রেটিফাই করবে এবং সংবিধান সংস্কার করতে হবে, এই ব্যাপারে কি আপনাদের মতামত আছে? যখন একটা অন্তর্বর্তী সরকার ওনারা যে প্রস্তাবগুলো নিয়ে আসবেন রাজনৈতিক দলের সঙ্গে, সেটা আপনার সেই সংস্কারটা হওয়ার পরে
সবার ঐক্যমতের ভিত্তিতে যখন হবে, তার পরবর্তীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের পর যে পার্লামেন্টে আসবে, সেই পার্লামেন্টে সেটা অবশ্যই বৈধকরণের একটা ব্যাপার থাকবে। তখন আমার মনে হয় এই ব্যাপারগুলো নিষ্পত্তি হয়ে যাবে। এটা এমন তো কখনোই হয়তো বা গভর্নমেন্ট করবেন না যে এককভাবে এমন কোনো জিনিস চাপিয়ে দিবেন যে না, এটা আমার 6 মাসে হয় নাই, এটা আমার 6 বছর লাগবে। এরকম হওয়ার মতো কোনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হবে বলে আমরা মনে করি না। সুতরাং সেই সময়টাকে আমি যৌক্তিক মনে করব, যে সময়টা নিয়ে ওনারা আলোচনার টেবিলে নির্ধারণ করবেন। সেটা 6 মাস হতে পারে, সেটা 8 মাস হতে পারে, সেটা হয়তোবা সেনাবাহিনীর প্রধান বলেছেন 18 মাস। আমার মনে হয় এতটুকু সময় লাগার কথা না, যেই অনুযায়ী ওনারা পরিকল্পনা নিচ্ছেন। ধন্যবাদ। কিন্তু বিএনপি শীর্ষ নেতারা বলছেন যে দ্রুত রোডম্যাপের ঘোষণার কথা তারা বলেছেন। মানে এর কারণটা কি? অর্থাৎ কি তাহলে বিএনপি কি তত্ত্বাবধায়ক সরকারের কি অন্তর্বর্তী সরকারের উপরে তাহলে কি আস্থা সংকট আছে? না, এরকম সংকট তো হওয়ার কোনো কথা নাই, সুযোগও নাই। কারণ এই সরকার হঠাৎ করে আসে নাই, একটা আন্দোলনের মধ্য দিয়ে সরকার আসছে, এবং এই সরকারকে সহযোগিতা করার জন্য সকল রাজনৈতিক দলে এগিয়ে এসেছে। এবং যখন বঙ্গভবনে তারা ওত নেয়, শপথ নেয়, সেখানে সকল রাজনৈতিক দল সেখানে গিয়েছে। সুতরাং সবার সহযোগিতা থাকবে, এই প্রত্যাশার মধ্যেই তো একটা ঐক্যমতে সবাইকে পৌঁছতে হবে যে এই সরকারের নেতৃত্বে একটা নির্বাচন কমিশন, যেটা সংস্কারের মধ্যে আলাপ আলোচনার মধ্যে বেরিয়ে আসবে, এবং সেখানে একটা নির্বাচনের ব্যবস্থা থাকবে। আরও যেই সংস্কারগুলোর কথা বলেছেন, সব কিছু মিলে ঐক্যমতের ভিত্তিটাই হলো এখানে সবচেয়ে বড় জিনিস। আর একটা জিনিস লক্ষ্য করবেন, গণতন্ত্রের ভিত যত শক্ত হবে, গণতন্ত্রের ভিত যত শক্তিশালী হবে, মানুষের আস্থাও বাড়বে এবং সবাই সবার প্রতি শ্রদ্ধাও বেড়ে যাবে। তো সুতরাং এই সরকারকে আমরা সহযোগিতা করার মধ্য দিয়ে গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করতে চাই। ধন্যবাদ। আচ্ছা, আমরা দেখেছি বিভিন্ন আন্দোলনের সময়, বিভিন্ন সময় আপনারা জামাতের সঙ্গে কখনো কখনো জোটবদ্ধ আন্দোলন করেছেন, এবং অন্তর্বর্তী সরকারের বেশ কিছু বিষয় নিয়ে জামাতের সঙ্গে কিন্তু আপনাদের সাংঘর্ষিক অবস্থা আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি। এর কারণ কি, এবং এটিকে রাজনৈতিক কৌশল না অন্য কিছু? এটাকে আপনি বলতে পারেন দূরত্ব তৈরি হচ্ছে, এটাকে আপনি বলতে পারেন একটা রাজনৈতিক প্রতিযোগিতা। কারণ তাদের নিজস্ব একটা আদর্শ আছে, আমরা আমাদের একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করি। সব কিছু মিলে তো যার যার রাজনীতি সেভাবে আদর্শের ভিত্তিতে চলে যাচ্ছে। এটা সম্পূর্ণ জনগণের উপর আমরা ছেড়ে দিতে চাই। এই জন্যই তো নির্বাচন, এই জন্যই তো সেখানে একটা প্রতিযোগিতা থাকবে। তো আমার দৃঢ় বিশ্বাস এটা কখনোই প্রতিহিংসার রূপ নেবে না। কারণ সবাই মিলেই তো আন্দোলন করে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়েছি, সংগ্রাম করেছি। আর যে আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং এই সরকারের দায়িত্ব হলো যত দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার মধ্য দিয়ে একটা টার্গেটে পৌঁছবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে, নির্বাচনী রোডম্যাপকে সমাপ্ত করার জন্য। আরেকটা বিষয় যে আমরা সম্প্রতি অনেকেই লক্ষ্য করার চেষ্টা করেছি যে জামাতের সঙ্গে কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আপনাদের অর্থাৎ দ্বৈত মতামত আছে এবং দূরত্ব সৃষ্টি হচ্ছে বলে অনেকে বলবার চেষ্টা করেছেন। এই প্রসঙ্গে যদি একটু খোলাসা করেন। এটা তো থাকাটাই স্বাভাবিক, কারণ জামাতের আদর্শভিত্তিক রাজনীতির সঙ্গে আমার আদর্শভিত্তিক রাজনীতির মিল হবে না। সুতরাং আমরা সবসময় একটা মুক্তিযুদ্ধ নির্ভর চিন্তা সবসময় করে থাকি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, সেই প্রসঙ্গে গেলে আমাকে তো মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই বেশি কথা বলতে হয়। সব কিছু মিলে আমরা এখন যেই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চাই সেটা হলো ভবিষ্যৎ বাংলাদেশ একটা গড়াটাই হলো আমাদের লক্ষ্য, যেন একটা ভবিষ্যৎ বাংলাদেশটা সুন্দর বাংলাদেশ হয় সবার রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে। সেটাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি। এজন্য বলছি আগামী নির্বাচনটা সবচেয়ে বেশি প্রাধান্য, যে জনগণ তারা তাদের ম্যান্ডেটটা দিবেন। যারা ভোট দিতে পারে নাই, এই জেনারেশন, যেই জেনারেশন আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এই প্রজন্মকে আমরা অবশ্যই বেশি মূল্যায়ন করি। কারণ যে জেড জেনারেশন, তাদের চিন্তা আর আমাদের আগের রাজনৈতিক চিন্তার মধ্যে অনেক পার্থক্য আছে। সুতরাং এই সময়ের মধ্যে এই প্রজন্মকে নিয়ে এই যুগে আমাদেরকে বেশি তৎপর হতে হচ্ছে, এবং চাহিদার আলোকে প্রজন্মের চিন্তার প্রতি প্রাধান্য রেখে, সম্মান রেখে আমরা আমাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছি। আমরা আমাদের এই জেনারেশনটাকে সবচেয়ে বেশি তাদের কাছে নেওয়ার চেষ্টা করছি। কারণ একটা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, সব কিছু এখন ফ্রন্ট। সুতরাং সব কিছু মিলে আমরা যদি এই প্রজন্মকে প্রাধান্য না দিই, তাহলে
সেই আগের আমলের চিন্তা করলে মানুষ কখনোই আমাদেরকে যে টার্গেটে পৌঁছার জন্য আমাদেরকে যে সহায়তা করা, আমাদেরকে যে সুযোগ দেওয়া, সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাব। সুতরাং আমরা এই প্রজন্মের চিন্তাকে প্রাধান্য দিচ্ছি। আচ্ছা, শহীদ চৌধুরী, আরেকটি আমি আবারও আপনার কাছে আমি একটি প্রসঙ্গ আসতে চাই যে অর্থাৎ সরকারের বিভিন্ন পদ এবং চেয়ার নিয়ে কিন্তু বিএনপি এবং জামাতের ভিতরে কিন্তু প্রতিযোগিতার কথা অনেকে অভিযোগ করে থাকেন। এই প্রসঙ্গে কি বলবো, এটি কি কতদূর বিষয়টি কীভাবে মূল্যায়ন করছেন? দেখুন, বিগত সরকারের সময় যারা প্রশাসনের বিভিন্ন জায়গা ছিল, তাদের অনেককেই কিন্তু চিহ্নিত করা হয়েছে। চিহ্নিতটা বলতে এইভাবে যে আমরা মোটামুটি জানি যে কারা সরকারের ক্রাইমের সঙ্গে জড়িত ছিল। এখন এই প্রশাসনের ভিতরে যদি ওই ক্রাইমাররা থেকে ষড়যন্ত্রের মাত্রাটাকে বাড়িয়ে দেন, আর সেই কারণে যদি এই সরকার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আমরা দেশবাসী ক্ষতিগ্রস্ত হব। সুতরাং এই সরকারের দায়িত্ব হলো ওই লোকগুলাকে আরও বেশি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে হয় ব্যবস্থা নেবে, নাহলে তাদেরকে সাইড লাইনে নিয়ে যাবে। কি পয়েন্টে রাখার কোনো সুযোগ নাই। আর ওই চিন্তা থেকে যদি সরকার একটু অ্যাডভান্স চিন্তা করেন, তাহলে যারা ওই প্রশাসনের কেন্দ্রিক লোকের বাহিরে দীর্ঘদিন কেউ ওএসডি ছিলেন, কেউ ক্ষতিগ্রস্ত ছিলেন, অনেকে ডিপ্রাইভ ছিলেন, তাদেরকে তো এখন ফ্রন্ট লাইনে নিয়ে আসবেন। সুতরাং কে জামাত, যারা বঞ্চিত ছিলেন, কে জামাত, কে বিএনপি, এটা নিয়ে আমার মনে হয় প্রতিযোগিতার কোনো সুযোগ নাই। এটা বাহিরে অনেকে অনেকভাবে দেখছে, অনেকভাবে চিন্তা করছে। এটা আরেকটা ষড়যন্ত্র অংশ। কারণ যারা ওই প্রশাসনের ভিতরে বসে আছে, আমার মনে হয় এটা তাদেরই এই ধরনের বক্তব্য, যে বক্তব্যকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে একটা কাদা ছোড়াছড়ির সুযোগ তৈরি করে দেওয়া। সুতরাং এই কাদা ছোড়াছড়ির মধ্যে আমরা থাকতে চাই না, ওটা আমরা চিন্তাও করি না। হ্যাঁ, অনেক সময় আমরা সুপারিশ করি আমাদের মতো করে, কিন্তু এই সুপারিশটা একেবারে যে আমার এই লোককে এখানে রাখতেই হবে, এই ধরনের চিন্তা আমরা কখনোই করি না। প্রশাসনের ভিতরে যখন কিছুদিন আগে আমরা দেখলাম যে নজিরবিহীনভাবে কিন্তু হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটেছে, অর্থাৎ সেক্রেটারিয়েটে একটা অস্থিরতার সৃষ্টি করবার চেষ্টা করেছে, এই বিষয়টিকে আপনারা কীভাবে মূল্যায়ন করেন? এবং যদিও সম্প্রতি 17 জনকে চিহ্নিত করা হয়েছে উপসচিবকে এই পর্যায়ে, আজকে যে রিপোর্ট ছিল, এটিকে কি মনে করবেন? দেখুন, এই দেশে জনতার মঞ্চ কিন্তু তৈরি হয়েছিল। বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু জনতার মঞ্চ তৈরি হয় নাই, ওটা কিন্তু খুব পরিকল্পিত ছিল। আর এখানে যারা বঞ্চিত, তাদের একটু সেন্টিমেন্টকে হয়তোবা আমার মনে হয় ভিন্ন দৃষ্টিতেই দেখা উচিত। এটাকে একেবারে এই 17 জনকে বা এই 18 জনকে চিহ্নিত করে শোকজ দেওয়া হবে, আমার মনে হয় ওইখান থেকে সরে এসে ওদেরকে একটা আলাপ আলোচনা, কথাবার্তার মধ্যেই আমার মনে হয় এটা সমাধান করা যায়। ধন্যবাদ। শহীদ চৌধুরী, একটি প্রশ্ন রেখে যায় আপনার কাছে যে আপনারা তো বিএনপি রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা প্রস্তাবনা দিয়েছিল, এবং সেইগুলিকে সেই ঘোষণাকে আপনারা কি অটল আছেন, না পরিবর্তন মার্জনা বা সংস্কার করবেন? আপনি এই প্রসঙ্গে বলবেন একটি বিরতির পরে। দর্শক নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, রাষ্ট্র সংস্কার, আগামী নির্বাচন এবং দলীয় রোডম্যাপ নিয়ে আলোচনায় আজ আমরা মুখোমুখি হয়েছি বিএনপির যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী। এনির সঙ্গে ফিরছি আলোচনায়। জনাব শহীদুদ্দিন চৌধুরী, আপনি যে কথা বলেছেন যে আপনাদের যে 31 দফা সংস্কার করা, এটি কি আরও সংস্কার করছেন কিনা, বা আপনারা পরিবর্জন করবেন কিনা, বা এটি কি অটল থাকবেন কিনা এই সংস্কার প্রস্তাবের উপরে? দেখুন, আপনারা জানেন যে আমরা 2017 সালে ভিশন 2030 আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি রাজধানীর ওয়েস্টিন হোটেলে একটা জাতির সামনে ওনার নতুন রাজনীতির কিছু শাসন ব্যবস্থা, সুশাসন নিয়ে ওনার মতামত উনি তুলে ধরেছেন, এবং সেটা মধ্যে দেশের শাসন ব্যবস্থায় অনেকগুলো সংস্কারের কথা উনি উল্লেখ করেছেন। এবং তিনি যখন গ্রেপ্তার হন মিথ্যা মামলায়,
উনি যখন জেলে যান, দীর্ঘদিন কারাগারে ছিলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দায়িত্ব গ্রহণ করেন। উনি দেশের বাইরে ছিলেন, উনিও নির্যাতিত অবস্থায় মিথ্যা মামলায় ছিলেন। কিন্তু দেশের বাইরে থাকার কারণে, বিশেষ করে 2018 নির্বাচনের পর ওনার নিজস্ব চিন্তা চেতনা থেকে উনি সেই ভিশন 2030 এই ধারাবাহিকতায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের একটা ধারণা জাতির সামনে তুলে ধরেন। আমাদের মিডিয়া সেল, বিএনপি মিডিয়া সেল 2020 সনে আমরা এই যাত্রা শুরু করি। উনি আমাদের চিফ প্যাট্রন হিসাবে আমাদেরকে টোটালি গাইড করছেন। আমি এই বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব হিসাবে কাজ করছি এবং আমাদের এই দায়িত্বের পর বাংলাদেশের সকল বিভাগ, সকল জেলায় নাগরিক সমাজ, পেশাজীবী নেতৃবৃন্দ, আমাদের ছাত্র, যুবক, তরুণ, এদের মাঝে আমরা সেমিনার করি, সিম্পোজিয়াম করি, আলোচনার টেবিলে মত বিনিময় করি। আমরা এইভাবে আমাদের তখন ছিল 27 দফা, এই 27 দফা নিয়ে আমরা কথাবার্তা তুলে ধরি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এই আলোচনাটা যখন আমরা দেখলাম, সবাই খুব সাধুবাদ জানাচ্ছে এবং পজিটিভলি বাংলাদেশের শাসন ব্যবস্থার একটা পরিবর্তন, কীভাবে সুশাসন নিয়ে আসা যায় সে ব্যাপারে ওনারা মতামত দিচ্ছেন। আমরা আমাদের তথ্যগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করি। তারই ধারাবাহিকতায় 2022 সালে আমাদের 27 দফার উপর আমরা আনুষ্ঠানিকভাবে জাতির সামনে আমরা আমাদের বক্তব্যগুলো তুলে ধরি এবং দফাওয়ারি আমরা কিছু কথাবার্তা বলার চেষ্টা করি। এরপরে 31 দফা যে আসলো, এটা হলো আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন 27+4 তাদের পক্ষ থেকে আরও 4টা প্রস্তাব সংযোজিত হয়। এই 31 দফার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে আমরা যদি ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন করছি, এই আন্দোলনের পর আমরা নির্বাচিত হই, জনগণের ম্যান্ডেট পেয়ে আমরা দেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট শাসন ব্যবস্থার আমরা পরিবর্তন করব এবং সেখানে 31 দফার মাধ্যমে যে আপার হাউস, লোয়ার হাউস, কোথায় কি কাজগুলো হবে, কিভাবে সংবিধান পরিবর্তন অথবা পরিবর্ধন বা সংস্কার, সে আলোচনা দিয়ে আমরা শুরু করেছি প্রথম দফায়। দ্বিতীয় দফায় আমরা সেখানে রেইনবো নেশনের কথা বলেছি। তৃতীয় দফায় আমরা সেখানে বিচার বিভাগ, আইন বিভাগ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে একটা পাওয়ার ব্যালেন্স, ক্ষমতার ভারসাম্য তৈরি হয়, সেই কথাগুলো আমরা নিয়ে এসেছি। আমরা মিডিয়া কমিশনের কথা বলেছি, আমরা আইন কমিশনের কথা বলেছি, প্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য নীতি, সবার জন্য স্বাস্থ্য, প্রত্যেকটা জিনিস আমরা এই 31 দফার মধ্যে নিয়ে এসেছি। এখানে জাতিসত্তার ব্যাপারে আমাদের কিছু স্পষ্ট বক্তব্য আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদের জন্য কি আমাদের করণীয় থাকবে, প্রত্যেকটা জিনিসকে আমরা স্পেসিফিক করে একটা কমিশনের আওতায় নিয়ে এসেছি। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আপনারাও সেগুলা মিডিয়ার মাধ্যমে কম বেশ প্রচার করেছেন, আলোচনা করেছেন, সর্বমহলে এটা আলোচিত হচ্ছে, প্রশংসা আমরা লক্ষ্য করছি। সুতরাং আমাদের আমাদের যে উদ্দেশ্য, আমরা সেখানে একজন প্রধানমন্ত্রী যিনি হবেন পরপর দুইবারের বেশি থাকতে পারবেন না। এটা কিন্তু আমাদের সেই 2020 থেকে মাঠ পর্যায়ে 22, 23, 24, আজকে 24-এ আমাদের এই আলোচনা ধারাবাহিকভাবে। সুতরাং এটা হঠাৎ করে আসে নাই, দীর্ঘদিনের আমাদের
এই বাংলাদেশে যে একটা রাজনৈতিক দলগুলোর এখন একতন্ত্র, রাজনৈতিক দলগুলোর মধ্যে একঘেয়েমি, রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের যে কিছু কথাবার্তা, আস্থাহীনতা, সব কিছু যখন আমরা দেখেছি যে না, রাষ্ট্রের শাসন ব্যবস্থা একটা পরিবর্তন এনে একটা সুশাসন প্রতিষ্ঠা করা জনগণের জন্য বিশেষভাবে প্রয়োজন, এই সকল কিছুর মধ্যে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের চেয়ারম্যান সাহেব যেটা উপলব্ধি করেছেন, এটাকে যখন দেখলাম যে সবাই সাধুবাদ জানাচ্ছে, সবাই যখন পজিটিভলি দেখছে, তখন আমরা এটাকে সবার সামনে নিয়ে এসেছি। ইনশাল্লাহ খুব সহসায় আমরা 31 দফার একটা লঞ্চিং প্রোগ্রাম করব, সেটা সেখানে এটিকে আরও পরিমার্জিত এবং আরও অ্যাডভান্স হবে, এটা আরও অ্যাডভান্স হবে এবং সেটা নিয়ে আমাদের মধ্যে এখন ব্যাপক আলোচনা চলতেছে। সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা শেয়ার করতেছি, সমাজের অনেক সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথাবার্তা বলতেছি। এটা প্রায় শেষ পর্যায়ে, আশা করছি যে এটার একটা রেজাল্ট আমরা আগামী নির্বাচনের মধ্যে, যদি ইনশাল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে দেশবাসী এটা সুফল ভোগ করবে। সেই পর্যায়ের দিকে আমরা ধন্যবাদ। একজন দর্শক টেলিফোনে আছে, ফোনটি নেই। শুভরাত্রি দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে প্রশ্নটি। হ্যালো, জি, আমি ফেনী থেকে শামসুল আরেফিন বলছি। আমি একজন প্রবাসী। প্রথমেই আমি সঞ্চালককে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে একটু স্পেশালি ধন্যবাদ জানাতে চাই। বিএনপির অন্যতম কনিষ্ঠ নেতা। আমি ওনার পাশের জেলারই, কিন্তু কখনো টকশোতে আমি ওনার বক্তব্য শুনিনি, কিন্তু আজকে বিএনপির কনিষ্ঠ নেতা হয়েও উনি যতটা সুচিন্তিত মতামত দিচ্ছেন, বিশেষ করে এই ধরনের একটা কঠিন সময় আমরা যখন পার করছি, ওনাকে স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি। এর বাইরে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, দেখেন, 5 তারিখের আগেও এই দেশের সাধারণ মানুষ বলেন, ছাত্র জনতা বলেন, অনেকেই চিন্তা করতে পারে নাই আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা আসবে। আমরা ধরেই নিয়েছিলাম বোধহয় এই ফ্যাসিস্টের আর কখনো এই যে মানে অমাবস্যার কালো রাত, সেটি আর শেষ হবে না। সেজন্য এটা আমাদের কাছে অমূল্য সম্পদ। প্লিজ, আমি বিভিন্ন সময় আপনাদের এই আরটিভিতেও আমি দেখি যে বিভিন্ন সময় বিএনপির অনেক সিনিয়র নেতারা এখানে এসে কখনো ছাত্র জনতাকে তাদের প্রতিপক্ষ বানাচ্ছেন, কখনো ডক্টর ইউনূসকে তাদের প্রতিপক্ষ বানাচ্ছেন। প্লিজ আমি বলি, আজকে এখনো এই ফ্যাসিস্ট সরকারের স্বার্থান্বেষী বিভিন্ন তাদের যে মানে হেল্পিং হ্যান্ডস বলে, এগুলো কিন্তু এখনো বিভিন্ন জায়গায় আছে। সেটি আপনি যদি পাহাড়ে দেখেন, সেটি যদি আপনি গার্মেন্টসে দেখেন, এবং বিভিন্ন জায়গায় তাদের কাছে পাশাপাশি অঢেল টাকা রয়েছে। এখনো এই সরকারকে জাস্টিফাই করার সময় আসেনি। আর ছাত্ররা আপনাদের মানে ছোট ভাই, এদেরকে প্লিজ, আমার কাছে মনে হয় যে বিএনপির অন্যান্য নেতাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, প্লিজ আপনারা এই সরকারকে আরেকটু সময় দেন। বিশেষ করে এখনো আমাদের ল এনফোর্সিং এজেন্সিটা এখনো অ্যাক্টিভ হয়নি। একটা কঠিন সময় পার করছি। এর সময়ে আমাদের বিএনপি নেতাদের এই যে দায়িত্বহীন কথাবার্তা এবং বিশেষ করে ছাত্রদেরকে কখনো প্রতিপক্ষ বানানো, সমালোচনা থাকবে। আমি চাই যে বিএনপির প্রেশার গ্রুপ হিসেবে কাজ করুক। ডক্টর ইউনূস ফেরেশতা। আপনার মতামতের জন্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আরেকটি প্রশ্ন করতে চাই। আপনি তো বলেন যে এই ব্যাপারে কি বলবেন, যে দর্শক যেটি মতামত দিয়েছে, দেখুন, বক্তব্য আছে। আমরা এই আন্দোলনটা আসলে একা করি নাই। আর আমাদের ছোট ভাই, এই প্রজন্মের যারা ছাত্র, তারাও একা করে নাই, তারাও বলেন নাই। এটা ছাত্র জনতার আন্দোলন। সুতরাং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে আমাদের সবাইরই ঐক্যবদ্ধ চেষ্টা ছিল, সকল রাজনৈতিক দলের চেষ্টা ছিল। দেখুন, এখনও রক্তের দাগ শুকায় নাই। যারা হত্যা করেছে, ইভেন আপনারা লক্ষ্য করেছেন যে এই জুলাই এবং আগস্টে, জুলাইতে হেলিকপ্টারে উঠে যেভাবে সেখান থেকে গান পয়েন্টে টার্গেট করে একটা কিলিং মিশন, গণহত্যা করেছে, এই রক্তের দাগ কিন্তু এখনও শুকায় নাই। সুতরাং এই ধরনের ইল মোটিভ, এই ধরনের চিন্তা কারোর মধ্যে থাকা উচিত না, আমরাও করি না এবং আমাদের দলও করে না। বিচ্ছিন্নভাবে যদি কেউ করে থাকে, সেটা আমরা প্রাসঙ্গিক বলবো না, সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত চিন্তা থেকে, হয়তোবা কেউ অনেক সময় তার ইমোশন পর্যায় থেকে করেন, কিন্তু আমাদের দলীয় অবস্থান থেকে নয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব স্পষ্টভাবে বলেছেন যে আমরা এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি এবং করব, এবং আমরা প্রত্যাশা করি যে দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ওনারা তৈরি করবেন, সেখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। তবে সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক, এবং থাকতেই পারে, থাকাটাও স্বাভাবিক। সর্বপ্রথম যারা এই গুম খুনের সঙ্গে জড়িত,
যারা এই জুলাই আগস্টে হত্যার সঙ্গে জড়িত, যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, অর্থ লুট করেছে, এদের বিচার চাই আমরা। এবং যিনি আজকে এদেশের কে ধ্বংস করে দিয়েছেন, আজকে এই দেশ থেকে 5 তারিখে পালিয়ে গিয়েছেন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিচার করতে হবে, তার সাঙ্গপাঙ্গদের বিচার করতে হবে এবং দৃশ্যমান হওয়া উচিত। সেই কাজটুকু খুব ত্বরান্বিত করবেন এবং সেটা জাতি শুধু ওনাদের কাছে কমিটমেন্ট আকারে চাচ্ছে না, দৃশ্যমান দেখতে চায়, দৃশ্যমান দেখতে চায়। আমরাও চাই একদিকে বিচার চলবে, আরেকদিকে দেশ গড়ার কাজ চলবে। আমরা সব ক্ষেত্রেই ওনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আর আপনি যে প্রশ্নটি করেছেন, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদেরকে খুব সতর্ক করে দিয়েছেন। আমরা এই কথাইটাই বলবো যে আওয়ামী লীগ চলে গিয়েছে, আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, দেশবাসীর শিক্ষার আছে, তারা শিক্ষা পেয়েছে, সুতরাং আমরা ফলো করি। ধন্যবাদ। আচ্ছা, আমি একটি পিছনে আবার যাই যে আপনারা বলেছে একটি দফার ভিতর দিয়ে আপনারা দেশের আমূল পরিবর্তন করেন, যে গণতান্ত্রিক ব্যবস্থা বিভিন্নভাবে পরিবর্তন করতে চান, কিন্তু অনেকে বলবার চেষ্টা করেন যে একদিকে রাষ্ট্র সংস্কারের সঙ্গে সঙ্গে দলীয় সংস্কারের প্রয়োজন আছে, ইন্ট্রাপার্টি ডেমোক্রেসি। এই বিষয়ে আপনাদের কোনো ভাবনা আছে কিনা, যে আরও মোর ডেমোক্রেটিক করা দলগুলোকে, বিভিন্ন দলগুলোকে, এই প্রসঙ্গে কি আপনার? দেখুন, গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করার জন্য আমি বলেছি, আমাদের দল বলছে, এবং দল রিয়েলাইজ করে দেখেই আজকে আমাদের দলের পক্ষ থেকে 31 দফা এইভাবে উত্থাপন হয়েছে। সুতরাং আমরা যদি রিয়েলাইজ না করতাম তাহলে এই কথাগুলো আমরা এভাবে বলতাম না। বাস্তবিক পক্ষে দেশের একটা অস্বাভাবিক পরিস্থিতিকে একটা স্বাভাবিক রাজনীতির মধ্যে নিয়ে যাব, এই চিন্তাটুকু বিএনপির মধ্যে ছিল বলেই আমাদের এই ধরনের প্রস্তাব। সুতরাং আমরা আমাদের দলের ভিতরে নিজেদেরও যে কিছু আত্ম উপলব্ধি করা উচিত ছিল সেটা নিশ্চয় আমরা করেছি। আমরা তো বলি না যে আমরা ধোয়া তুলসী পাতা, আমরা এই কথা বলি না যে আমাদের নিজেদের চিন্তা চেতনা আমরা খুব বেশি এমনভাবে করেছি যে না আমাদের খুব দ্রুত নির্বাচন করেই ক্ষমতায় যেতে হবে। আমরা রিয়েলাইজ করছি, রিয়েলাইজ করে দেশের অন্যান্য দলগুলো আরো গণতান্ত্রিক হওয়া উচিত, সঙ্গে সঙ্গে এই অন্যান্য দলগুলো তো অবশ্যই হতে হবে, কারণ দেশের একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ আজকে যেহেতু আমরা সবাই মিলে পেয়েছি, সেটাকে সম্মান সকল দলেরই করা উচিত। যে করবে না সে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, যেটি এদেশে আওয়ামী লীগ তারা শুধু অপরাজনীতি করেন নাই, তারা নিজেদের রাজনীতি ধ্বংস করেছেন, নিজের রাজনীতি ধ্বংস করেছেন। বাংলাদেশে শেখ হাসিনা একজন রাজনৈতিক পরিবারের সদস্য ছিলেন, তিনি আজকে যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন অতীতে, তিনি যদি আজকে স্বাভাবিক রাজনীতি করতেন হয়তোবা কখনো বিরোধী দলে থাকতেন বা কখনো সরকারি দলে থাকতেন, কিন্তু বাংলাদেশকে এইভাবে জলাঞ্জলি দিয়ে, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করে দিয়ে, ধ্বংস করে দিয়ে আজকে নিজের আওয়ামী লীগকে কবর দিয়ে যাবেন করেছেন, কবর দিয়ে ওনার বাপের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করবেন, এটা একটা অস্বাভাবিক ব্যক্তির পক্ষে সম্ভব ছিল। কোনো স্বাভাবিক চিন্তা থেকে এই ধরনের চিন্তা হওয়া উচিত ছিল না। তিনি একটা অস্বাভাবিক চিন্তা করেছেন বলেই এগুলো করতে পেরেছেন। এই রাজনীতিকে কখনোই এদেশের জনগণ কখনোই সমর্থন করে নাই, ভবিষ্যতেও কেউ যদি এভাবে চিন্তা করেন করবে না। একটা বড় ধরনের লিসেন আমাদের জাতির সামনে রয়ে গেছে আর কি। ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে আগামী যে নির্বাচন আসছে, অর্থাৎ সেই নির্বাচনে কি বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচন করবে না এককভাবে নির্বাচন করবে? আমরা আমাদের 31 দফা ঘোষণার আগেই আমরা উল্লেখ করেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমরা আন্দোলন সংগ্রামে আসি, থাকব, যুগপৎ আন্দোলনে আমরা যখন নির্বাচন করব, সেই নির্বাচনে আমরা এককভাবেও করতে পারি, জোটগতভাবেও করতে পারি, কিন্তু আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার যে জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, আমরা এককভাবে সরকার গঠন করার কোনো ইচ্ছা প্রকাশ করি নাই। জাতীয় সরকার আমরা সবাইকে নিয়ে ঐক্যমতের সরকার গঠন করি, যারা যারা আন্দোলন করেছে সকলকে নিয়ে ঐক্যমতের সরকার, আন্দোলনে যারা আমরা ছিলাম সবাইকে নিয়েই আমরা ঐক্যমতের সরকার গঠন করব, যেটা দেশের স্বার্থে, দেশের স্বার্থে। আচ্ছা, ছোট্ট একটি আপনাকে প্রশ্ন করতেই হয় যে সারা দেশে বিভিন্ন সময় সংঘর্ষ হচ্ছে, অনেকে কিন্তু বিএনপিকে দায়ী করবার চেষ্টা করছে, এই ব্যাপারে সংক্ষেপে বলবেন আপনার বক্তব্যটা কি? খুবই স্বাভাবিক, বিএনপি একটা গণমানুষের দল, বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল। এই দলটা এখন সরকারে নাই, কিন্তু সরকারকে সর্বাত্মক আমরা সহযোগিতা করছি। বিচ্ছিন্নভাবে বাহিরের অনেক ষড়যন্ত্র আমাদের উপর ভর করে আজকে আমাদের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করছে, তারপরও
আমরা আমাদের দলের পক্ষ থেকে খুবই সজাগ আছি, সতর্ক আছি। আমাদের দলের নাম ভাঙিয়ে কেউ যদি আমাদের দলের অভ্যন্তর হয়েও কোনো চাঁদাবাজি, লুটতরাজের সঙ্গে জড়িত হয়, আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। প্রয়োজনে আরও কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের দলের চেয়ারপারসন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধান্ত দিয়েছেন। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমরা মামলা করব, তাদেরকে বহিষ্কার করব এবং গ্রেপ্তারের জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা আহ্বান জানাবো যে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু দেশের উন্নয়নের স্বার্থে, দেশের ভবিষ্যতের স্বার্থে, দেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বার্থে আমরা এখানে কোনো কম্প্রোমাইজ করব না। ধন্যবাদ শহীদুদ্দিন চৌধুরী, এ নিয়ে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের শেষ করতে হচ্ছে। দর্শক, গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।